অর্ষা, আমি এখন বিজি আছি। বারবার কল করছো কেন? কি বলবে? তাড়াতাড়ি বলো। একটু বাইরে আসতে পারবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করে অর্ষা। বাইরে আসবো মানে? তুমি এখন কোথায়? তোমার স্টুডিওর সামনে। এরপর আর কিছু না বলেই রিহান কল কেটে দিল। কিছুক্ষণ পরই দেখা গেল রিহান স্টুডিও থেকে বের হচ্ছে। অর্ষা খুশি হয়ে এগিয়ে গেল কিছুটা। রিহান কাছাকাছি আসতেই অর্ষা ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। রিহান ফুলগুলো নিল। বিরক্ত হয়ে বলল, আর ইউ ক্রেজি অর্ষা? অর্ষা হতকম্বিত হয়ে তাকালো রিহানের দিকে। রিহান সে বিরক্ত স্বরে বলল, এটা আমার কাজের জায়গা। এখানে আসা ঠিক হয়নি তোমার। আমার প্রফেশন তো জানো তুমি। অসার চোখ ছলছল করছে। গলাও কেমন যেন ধরে আসছে তার। মাথা নিচু করে গিফটগুলো এগিয়ে দিয়ে বলো, এগুলো তোমার। আসছি এখন। অসার ফিরে তাকালো না। পিছু ঘুরে হাঁটার সময় দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ দিয়ে। হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল তৎক্ষণাৎ। এরপর হাঁটতে হাঁটতেই তামিমকে কল করে বলল রেস্টুরেন্টে আসতে। সে রেস্টুরেন্টে আসার মিনিট দশেক পরই তামিমও চলে আসলো। তামিমের সামনে অর্ষা যথাসম্ভব চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার। কখন এসেছো? জিজ্ঞেস করলো তামিম। এই তো ভাইয়া, একটু আগেই। কিছু অর্ডার করছো? না। খালি মুখে বসে আছো কেন? পাগলি, কি খাবে বলো? কফি। শুধুই কফি? হ্যাঁ, আমি সকালে নাস্তা করে বের হয়েছি। ঠিক আছে। তামিম দুটো কফি অর্ডার দিয়ে বলল, আসলে গতকাল তোমায় কল দিয়ে দেখা করতে বলেছি ঐশীর বিষয়ে কথা বলতে। ওর সাথে তোমার সম্পর্কটা কেমন? সম্পর্ক কেমন বলতে? না মানে কেমন ক্লোজ তোমার আর কি? বুঝতে পেরেছি, আমাদের সম্পর্ক খুবই ভালো। কিছু জানতে চাচ্ছেন আপুর ব্যাপারে? কিছু জানতে চাই বলেই ঐশী কি চুপচাপ স্বভাবের নাকি কথা বলতে চায় না আমার সাথে? বুঝতেছি না। ও কি তোমাকে কিছু বলেছে? অথবা ও কি অন্য কাউকে পছন্দ? অর্ষা কিছুটা হেসে বলল, এমন কিছু না। ও এরকম চুপচাপ। আর আপু আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। তামিম আহ্লাদি হয়ে বলল, সত্যি? হ্যাঁ। যাক শান্তি। অর্ষা হাসলো। হাসি মাঝেও তার রিহানের কথা মনে পড়ে গেল তখন। বুকের ভিতরটা তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠল। কফি খাওয়া শেষে তামিম বলল, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আমি যেতে পারবো একা। সমস্যা নেই, আমিও পৌঁছে দিতে পারবো। অবশ্য আপু আজ বাসাতেই আছে, গেলে দেখা করতে পারবেন। অর্ষা দুষ্টুমিতে লজ্জা পেয়ে গেল। তামিম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তামিম বলল, তার আগে একটু আহনাফের বাসায় যাই চলো। এই তো সামনে ওর বাসা। অফিসে একটা ফাইল আছে ওর কাছে। অর্ষা মাথা দুলিয়ে বলল, আচ্ছা। আহনাফের বাসায় ওরা হেঁটেই গেল। লিফট দিয়ে ৫ তলায় উঠে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল বাড়ির মেয়ে। তার চোখে মুখে ভীতি। ভিতর থেকে ভাঙচুর শব্দ আসছে। তামিম দৌড়ে গেল ভিতরে। পিছু পিছু গেল অর্ষা। ঠিক তখনই একটা কাঁচের গ্লাস সামনের দিক থেকে ছুঁড়ে মেরেছে আহনাফ। সেটা এসে লেগেছে অর্ষার ডান পাশের চোখের কিনারে। ঘটনাটি এত দ্রুত ঘটে গেছে যে কেউ বুঝতে পারেনি। আহনাফ তখনও বাকি জিনিসগুলো উন্মাদের মতো ভাঙচুর করছে। অর্ষা চিৎকার। সে পিছু ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। অর্ষা ব্যথায় চোখের উপর হাত রেখে চেপে ধরেছে। সাজেদা বেগম, তামিম এবং বাড়ির মেয়ে এসে অর্ষাকে দ্রুত সরিয়ে নিল সেখান থেকে। আহনাফ এখনো বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে আঘাতপ্রাপ্ত অর্ষার দিকে। ঠান্ডায় শরীর শিহরে উঠছে অর্ষার। সাথে রয়েছে অসহনীয় ব্যথা। শীতকাল একটুখানি হোঁচট খেলেও মনে হয় জানটা বেরিয়ে যাচ্ছে। সেখানে দূর থেকে কাচের গ্লাস এসে লেগেছে বলে কথা। অর্ষার দুচোখ বেয়ে নীরবে অশ্রু ঝরছে। সাজেদা বেগম উদ্বিগ্ন চিত্রে একটা কাপড়ের আইস কিউব নিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে আলতো করে ঘষে দিচ্ছে। যন্ত্রণা যেমন হচ্ছে তেমনি আবার ঠান্ডাও লাগছে। আহনাফ হতবিহ্বল হয়ে কি করবে বুঝতে না পেরে নিজের রুমে চলে গেল। পুরো ড্রয়িং রুমের জিনিসপত্র ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাইরে মেয়েট সাবধানে আগে কাচের টুকরোগুলো একটা পাত্রে তুলে নিচ্ছে।
তামিম ব্যতীত নয়নে কিছুক্ষণ অর্ষার দিকে তাকিয়ে রইল। তার নিজেকে এখন ভীষণ অপরাধী লাগছে। যদি সে অর্ষাকে বাড়িতে না আনতো তাহলে মেয়েটার সাথে এমন কিছু হতো না আজ। দীর্ঘশ্বাস নিয়ে সে আহনাফের রুমে গেল। আহনাফ তখন খাটে একপাশে মাথা নত করে বসেছিল। তার শূন্য দৃষ্টি ফ্লোরে স্থির। একবার মনে হচ্ছে এখনো তার ভিতরে রাগ জ্বলজ্বল করছে, আরেকবার মনে হচ্ছে সে অনুশোচনা করছে। কার জন্য তার এমন দ্বিমুখী ভাবাবেগ তামিম এখনো তা ঠাউর করতে পারছে না। আহনাফের সাথে বন্ধুত্ব দুই একদিনের নয়, সেই কিন্ডারগার্টেন থেকে, যখন তারা দুজনে নার্সারি ছাত্র ছিল। আহনাফ ছোটবেলায় থেকে পড়ার প্রতি আগ্রহ থাকলেও তামিম ছিল বিপরীত। তার পড়াশোনা ভালো লাগতো না। তার উপরে ছিল ছিটকাঁদুনি। তাকে যেই দিন স্কুলে ভর্তি করলো নার্সারিতে, সেই দিনটাই সে কি কান্না! সে কিছুতেই ক্লাস করবে না। তামিমের মা জোর করেই ওকে ক্লাসে দিয়ে এসেছিল। ওর পাশেই সেই দিন বসেছিল আহনাফ, শান্ত, চুপচাপ, গম্ভীর। তামিম ওর গম্ভীরপূর্ণ চেহারা দেখে আরো বেশি ভ্যাবা করে কাঁদছিল। এক প্রকার সে আহনাফকে ভয়ই পাচ্ছিল। তার ভয়কে অভয় করে দিতে, তাকে অবাক করে দিয়ে আহনাফ তার চোখের পানি মুছে দিয়ে আদর স্বরে বলল, কাঁদো কেন? বিস্ময়ে তামিম যেন কাঁদতেই ভুলে গেছে তখন। সেই পড়াচোর স্বভাবের তামিমের আহনাফের পড়ার প্রতি আগ্রহ করে তুলেছে। এজন্যই তামিম স্কুলে আসতো। মাঝে মাঝে আহনাফও হোমওয়ার্ক করে দিত। সেই থেকে স্কুল, কলেজ, ভার্সিটি দুজনে একসাথে শেষ করেছে। এখন জবও করে দুজনে একই কোম্পানিতে। সেই এইটুকু বয়স থেকে তো সে আহনাফকে দেখে আসছে, তাই আহনাফের স্বভাব আচরণ সম্পর্কে সে অবগত। আহনাফ যতটা যতটা সাইলেন্ট, রেগে গেল তার চেয়েও অধিক বেশি ভায়োলেন্ট হয়ে যায়। যদিও এত বছর সে আহনাফের মাত্র দুবার এমন রাগ করতে দেখেছিল। প্রথমবার স্কুলে দেখেছিল এক ছেলে আহনাফের মা তুলে গালি দেওয়া ভাঙা বেঞ্চে কাঠ দিয়ে বেধড় পিটিয়েছিল সেই ছেলেটিকে। দ্বিতীয়বার অত্যাধিক মাত্রা আহনাফে রাখতে দেখেছিল যখন ওরা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তামিমকে সিনিয়র এক ছেলে মজা করে সবার সামনে অপমান করছিল। সেই রাগে আহনাফ ওই ছেলেকে মারার জন্য যেতে চেয়েছিল। তামিম আটকিয়েছিল বলে জিদ্দে সে তামিমের ল্যাপটপ ভেঙে ফেলেছে। টানা 10 দিন কথা বলেনি। আর আজ তৃতীয়বারের মতো আহনাফকে সে এমন রাগ করতে দেখল, হয়তো গত দুবারের চেয়েও বেশি। অবশ্য এর পিছনে শক্ত কোনো হেতু রয়েছে। সে নিঃশব্দে নিয়ে আহনাফের পাশে বসলো, কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আহনাফ কোনো উত্তর দিল না, চুপ করে রইল। তামিম পূর্বের মতোই শান্ত কণ্ঠে ফের শুধালো, বল, এত রেগেছিস কেন? এবারও আহনাফের থেকে কোনো জবাব পেল না। তামিম নিজের থেকে বলল, বাড়িতে আন্টি আছে, কাজের খালা আছে, তাদের সামনে কি এমন ভাঙচুর করাটা ঠিক হয়েছে তোর? আন্টি অসুস্থ হয়ে গেলে পরে তার উপর এতটা রেগে আছি যে আশপাশ কিচ্ছু খেয়াল করিসনি। একটুর জন্য গ্লাসটা অর্ষার চোখে লাগেনি জানিস? মেয়েটা ব্যথায় এখন কাঁদছে। আহনাফ এবার মুখ খুলো, দাঁতে দাঁত চেপে বলো, সব সহ্য হয় আমার, কিন্তু প্রতারণা প্রতারণা আমার সহ্য হয় না। আমি কি চিটিং ডিজার্ভ করি? আমার যা প্রতি লয়ার, সে কেন আমার সাথে চিটিং করবে? ভালোবাসার সময় কি আর কোনোটাই কমতি ছিল? সুপ্তির সাথে কিছু হয়েছে? আহনাফ এবার মেসেঞ্জারে গিয়ে একটা ছবি বের করে তামিমের হাতে দিল। ছবি দেখে তামিম সে কিছু অবাকই হয়েছে এমন নয়, সেই সাথে তার নিজের আহনাফের মতো রাগ হচ্ছিল। সুপ্তি এক ছেলের কোলে বসে আছে, তাও গলা জড়িয়ে ধরে, আর ছেলেটা সুপ্তির গালে চুমু দিচ্ছে। এরকম ছবি কোনো প্রেমিক প্রেমিকার জন্য সুখকর হবে না স্বাভাবিক। তামিম কি বলতে বুঝতে পারছে না। ফোনটা বিছানার উপর রেখে জিজ্ঞেস করলো, রিসেন্ট ছবি? ও পরনে শাড়িটা আমার গিফট করা। তামিমের মেজাজ চিটচিট করছে। মনে মনে বিশ্রী একটি গালি দিয়ে সে সুপ্তিকে। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। সুপ্তি কল করেছে তাকে। আহনাফ তাকালো তখন ফোনের দিকে। ঝাঁঝালো কণ্ঠে বলল, ওর নাম্বার ব্লক করে দিয়েছি, আইডিও, এজন্য বোধহয় তোর কাছে কল করেছে। দাঁড়া, ধুয়ে দিচ্ছি আমি। না, খারাপ কোনো আচরণ করবি না এরপরও। হ্যাঁ, এরপরও
কারণ ও একটা মেয়ে। তামিম আহনাফের ওপর বিরক্ত হলো। মেজাজ শান্ত রেখে রিসিভ করলো কল। সুপ্তি ওপাশ থেকে কাঁদো কাঁদো স্বরে বলল, তামিম ভাইয়া, আহনাফের সাথে কি আপনার কথা হয়েছে? ভিতরে ভিতরে রাগে ফুঁসলো, শান্ত কণ্ঠে বলল, কেন? ওর সাথে আমার একটু দেখা করিয়ে দেবেন প্লিজ। প্লিজ ভাইয়া, আর্জেন্ট কিছু দরকার। ফোন লাউড স্পিকারে দেওয়া ছিল। আহনাফ সুপ্তির কথা শুনে তামিমের হাত থেকে ফোনটা নিয়ে বলে, রুফটপ রেস্টুরেন্টে আসো ৩০ মিনিটের মধ্যে। সুপ্তি অবাক হয়ে বলল, আহনাফ, আমার কথা ৩০ মিনিটের মধ্যে? বলে কল কেটে দিল আহনাফ। তামিম বিরক্ত হয়ে বলল, তুই ওর সাথে দেখা করবি কেন? আহনাফ কোনো জবাব দিল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে দিয়ে যাওয়ার সময় মায়ের রুমের দিকে নজর পড়ল তার। অর্ষা ওই রুমে। সাজেদা বেগম উদ্বিগ্ন হয়ে কিছু বলছে ওকে। অর্ষা নিশ্চুপ, শুধু চোখের পানি ফেলছে। তার ভিতরটা কেমন জানি করে উঠল। সে আর না দাঁড়িয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সাজেদা বেগমের ভীষণ খারাপ লাগছে অর্ষার জন্য। কষ্ট হচ্ছে, চোখ ছলছল করছে। সে ধরে আসা গলায় অর্ষাকে বলল, আমার ছেলেটাকে ভুল বুঝো না মা। ও আসলে এমনি খুব শান্তশিষ্ট, কিন্তু যখন রাগে তখন সামলানো খুব মুশকিল হয়ে যায়। তোমার আসার কিছুক্ষণ আগে ও বাইরে থেকে আসলো, এসে ভাঙচুর শুরু করেছে। কি হয়েছে জিজ্ঞেস করার সুযোগটুকু দিচ্ছিল না। এর মধ্যে তোমার সাথে এমন ঘটনা ঘটে গেল। আমার ছেলে হয়ে আমি মাপ চাইছি মা। অর্ষা সাজেদা বেগম হাত ধরে আহত স্বরে বলল, এভাবে বলবেন না আন্টি, এখানে তো মাপ চাওয়ার মতো কিছু হয়নি, আর ওনাকে কোনো দোষ নেই। উনি তো আর ইচ্ছে করে আমাকে আঘাত করেনি। প্লিজ এটা নিয়ে আপনি মন ছোট করবেন না। সাজেদা বেগম এবার কেঁদে ফেলল। তামিম এসে বলল, অর্ষা, বাড়ি চলো। সাজেদা বেগম বলল, এখন যেতে হবে না, বিকেলে দিয়ে আসিস, আমার কাছে থাকুক। অর্ষা বলল, না আন্টি, মা চিন্তা করবে, আমি অন্য একদিন আসবো ভাগ্যে থাকলে। সাজেদা বেগম অর্ষার মাথা হাত বুলিয়ে বললেন, এমন মন্দ ভাগ্য নিয়ে এসো না, পরের বার ভালো ভাগ্য নিয়ে আসবে। আমি অপেক্ষায় থাকবো। অর্ষা মৃদু হাসলো, চোখের কিনারে লাগলেও ডান পাশের চোখ সহ স্থানটি ফুলে লাল হয়ে আছে। তামিমের সাথে বাড়ি থেকে বের হওয়ার পর তামিম অপরাধের ন্যায় বলল, সরি অর্ষা। সরি কেন? আমার জন্যই এমন হলো। আমার খুব খারাপ লাগছে। আপনার সবাই যদি এভাবে নিজেদের দোষারোপ করেন তাহলে এতে আমার খারাপ লাগবে ভাইয়া। এখানে আপনাদের কারোই দোষ নেই, এমনকি আপনার বন্ধুরও না। ঘটনাটি আকস্মিক ঘটে গেছে, এখানে কারো কোনো হাত নেই। তবু আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। গ্লাসটা তো আমার দিকেই লাগতে পারত। আপনি তো দেখি খুব বাচ্চা। হাসার চেষ্টা করলো অর্ষা। আমি তোমার মতো স্বাভাবিকভাবে বিষয়টা মানতে পারছি না। যাই বলো না কেন, দোষটা আমারই। তোমার বাসায় জানলে কি একটা অবস্থা হতে সেটা ভাবছি। বাসা বলতে যাবেন কেন? তোমার দেখলে তো বুঝে যাবে। বাসায় আমি ম্যানেজ করে নিব। বলবো যে রাস্তা পড়ে গিয়েছিলাম, তারাও বিশ্বাস করে নেবে। আরো কিছু ভুজুং ভাজুং বুঝিয়ে দেব। আপনি এটা নিয়ে এত ভাববেন না তো। ফর গড সেক, ভুলেও মুখ ফসকে আপুর কাছে আবার সত্যটা বলে দিয়েন না। বলবে কি হবে? বিয়ে ভেঙে দেবে? অর্ষা হেসে ফেলল, বলল, না, আপনি তো হাতে পায়ে বড় হয়েছেন, কিন্তু মন এখনো পেলে নার্সারি বাচ্চাদের মতোই রয়ে গেছে। আমার আপু হাতে পায়ে আপনার চেয়ে শর্ট হলো, মন কিন্তু বাচ্চাদের মতো নয় মোটেও। ও অনেক ম্যাচিউর। আপনার মতো করে আপু ভাববে না। তবে আপনার বন্ধু সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হতে পারে। এখন আর এখানে সত্যিই কোনো দোষ নেই। এরপর যদি কেউ অযথাই বিরূপ ধারণা তৈরি করে নেয় তাহলে এটা আমারও খারাপ লাগবে না? তামিম চুপ করে রইল কিছুক্ষণ। এরপর বলল, অর্ষা, তুমি কি জানো তুমি একটা অসাধারণ মেয়ে? অর্ষা হাসল। তামিম বলল, সত্যি বলছি, প্রথম দিন দেখে আর 5টা সাধারণ মেয়ের মতো মনে হয়েছে, কিন্তু তোমার ব্যবহার, কথাবার্তা শুনে বুঝতে পারলাম সাধারণ মেয়েটার মধ্যে রয়েছে অসাধারণত্ব। হয়েছে হয়েছে, এত প্রশংসা তো লজ্জা পাচ্ছি। তামিমও হেসে ফেলে অর্ষার কথার ধরনে।
এমন মুহূর্তে মেয়েটা কি সুন্দর সাবলীল মজা করছে যেন কিছুই হয়নি। রিকশা বাড়ির সামনে এলে অর্ষা একাই নামলো। জিজ্ঞেস করলো, ভিতরে আসবেন না? না, কেন? ভয়ে তোমার আপুর সামনে আবার সত্যটা না বলে ফেলি। অর্ষা হেসে বলল, ঠিক আছে, সত্যি বলার রিস্ক আছে বলে আজ জোর করলাম না। সাবধানে যাবেন। আচ্ছা। অর্ষা চলে যাচ্ছিল তখন তামিম পিছন থেকে ডেকে বলল, অর্ষা শোনো। অর্ষা পিছু ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তামিম বলল, সরি বোন, ভাইটাকে মাফ করে দিও। আবার তামিম মলিন হেসে বলল, আসছি। অর্ষা বাড়িতে আসার পর আমেনা বেগম তুমুল কালার কাণ্ড শুরু করেছে। প্রথম কিছুক্ষণ ইচ্ছে মতো কথা শোনালেন অর্ষাকে। কেন সে দেখে শুনে হাঁটে না, নিজের খেয়াল রাখে না, এই সেই অনেক কিছু। তার কিছু পরে আবার আদর করে জিজ্ঞেস করলেন, ও কিছু খাবে কিনা। মায়েরা বোধহয় এমনই হয়। আসলে মা তো মাই, সন্তানের কষ্টে কষ্ট পাবে, আবার বকবেও। অর্ষা কোনো কিছু না বলে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি মা। আহনাব এবং সুপ্তি মুখোমুখি বসে আছে। সুপ্তির চোখে মুখে ভয়, তবুও সে সাহস সঞ্চয় করে বলল, আমি আসলে। আহনাব ওকে থামিয়ে বলল, তোমার সব কথা আমি শুনবো। তার আগে তুমি আমাকে এটা বলো যে ওই ছবি নিয়ে তুমি কোনো এক্সপ্লেন আমাকে দিতে পারবে? আছে যথাযথ কোনো এক্সপ্লেন তোমার কাছে? যদি থাকে তাহলে দাও, তারপর আমি তোমার বাকি কথা শুনবো। সুপ্তি চুপ করে আছে। তার কাছে তো কোনো জবাব নেই। সে এক্সপ্লেন করবে কিভাবে? সে উপায় না পেয়ে আহনাবের হাত ধরে কেঁদে বলল, আমার ভুল হয়ে গেছে আহনাব, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আহনাব এক ঝটকায় হাত সরিয়ে নিল। আগুনঝরা দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কিসের ক্ষমা করবো তোমাকে? কোনটাকে ভুল বলছো তুমি? তুমি তো ভুল করনি, চিট করেছো আমার সাথে। তুমি একটা চিটার। দুই নৌকা পা দিয়ে চলো। মানুষ কখনই কারো ভালোবাসা পাওয়ার যোগ্য হয় না। তুমিও সেই যোগ্য মানুষ নও। না চাইলেও অনেক ভালোবাসা পেয়েছো তো, এজন্য আমাকে ভ্যালুলেস মনে করেছো, তাই না? ভেবেছো আহনাব একটা গাধা বোকা, কিচ্ছু জানবে না, বুঝবেও না। আহনাব চুপ। তোমার ওই নোংরা মুখে আমার নামও নিও না তুমি। আর একটা কথা শুনে নাও, আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার একদম চেষ্টা করবে না। নট ইভেন এ সিঙ্গেল ট্রাই। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ ফেস এনিমোর। এরপর সুপ্তিকে কোনো কিছু বলার সুযোগ দেয়নি আহনাব। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। বাড়িতে ফিরে রুম দরজা বন্ধ করে শুয়ে রইল সে। আপাতত তার মাথায় সুপ্তির চিন্তা বেরিয়ে অর্ষার চিন্তা ঢুকেছে। অর্ষার জন্য খারাপ লাগছে, অনুশোচনা হচ্ছে, নিজেকে অনেক খারাপ মনে হচ্ছে। নিজের রাগের শিকার হতে হলো মেয়েটাকে। বালিশে পাশ থেকে ফোন বের করে সে তামিমকে কল করে। তামিম কল রিসিভ করে বলল, বল, সুপ্তির সাথে দেখা হয়েছে? হুম, ওর ব্যাপারে পরে কথা বলবো, এখন আমার কথা শোন। রাতে ফিরে আছিস? হ্যাঁ, কেন? ভাবিকে ফোন করে ডিনারের দাওয়াত দে। মানে? মানে বুঝিসনি? বলবি যে রাতে ডিনারে বাইরে করবি, আর অর্ষাকে নিয়ে আসতে বলবি। এই অবস্থা অর্ষা আসবে? তুই বললেই আসবে। ওকে কি দরকার? একটুর জন্য তো বেচারি চোখটা নষ্ট হয়নি। আর কি চাস? ভাই, আমি এমনিতে অনুতপ্ত, তুই আর কথা শুনাস না। আমি ওকে সরাসরি সরি বলতে চাই। তুই দেখা করার ব্যবস্থা কর। তুই সরি বলবি? হ্যাঁ, বলবো। এত অবাক হওয়ার কিছু নেই। যা করতে বলছি কর। রাখছি এখন। অনেক কষ্টে ঐশী এবং অর্ষাকে কনভিন্স করছে ডিনারের জন্য রেস্টুরেন্টে নিয়ে এসেছেন তামিম। আহনাব যাতে অর্ষার সাথে আলাদা কথা বলতে পারে, তাই আসার সময় তামিম অর্ষাকে বাহানা দিয়ে বলেছে ঐশী এবং তাকে যেন একটু আলাদা কথা বলতে দেয়। অর্ষাও সেই কথা মাথায় রেখে ঐশীকে বলল, আপু, খাবার আসতে তো সময় লাগবে, আর এই রেস্টুরেন্টটা সুন্দর, আমি একটু ঘুরে দেখি। চল, আমিও যাই তোর সাথে। অর্ষাকে এই অবস্থায় একা ছাড়তে চাচ্ছে না ঐশী। অর্ষা তড়িঘড়ি করে বলল, না, আমি একা ঘুরবো, তুই বস। ঐশী কিছু বলতে যাবে তখন তামিম চোখের ইশারায় কিছু বুঝাতে চাইল। ঐশী না বুঝলেও অর্ষাকে আর বাধা দেয়নি। অর্ষা উঠে যাওয়ার পর তামিম বলল, সমস্যা নেই, আমি আহনাবকে বলে দিচ্ছি।
ও থাকবে অর্ষার সাথে। আর খাবার এলে আবার ওকে কল করে ডেকে নেব। আহনাব ভাইয়াও এসেছে নাকি? দেখলাম না তো। নিচে আছে। আহনাব অনেকক্ষণ ধরে এলো, এখনো অর্ষার মুখোমুখি হয়নি। কেমন যেন অস্থির লাগছে তার। অনুশোচনায় এতটাই প্রবল যে সামনে যেত তার ইতস্তত বোধ হচ্ছিল। এজন্য দূর থেকেই সে অর্ষার প্রতি লক্ষ্য রাখছিল এবং মনে মনে সাহস সঞ্চয় করছিল সামনে যাওয়ার। অর্ষার বাম পাশের চোখটা তখনও ভীষণ ব্যথা করছে। আস্তে আস্তে জায়গাটা কালশিটে হয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে ঘোরার মতো মন ভালো নেই তার। শুধুমাত্র ঐশী এবং তামিমকে স্পেস দিতেই সে মিথ্যে কথা বলেছে। এখন বসে আছে অন্য পাশে ওদের থেকে দূরে একটা টেবিলে। থাই গ্লাস দিয়ে বাইরের আলো অন্ধকার আকাশটাকে দেখছে সে। আকাশ কেমন গুমোট হয়ে আছে। চাঁদ তারা কিছুই নেই আজ। আলো ঝলমলে রেস্টুরেন্টে বসে তার মন ভীষণ তমসা। এই পর্যন্ত রিহান তাকে একটা কলও বা মেসেজ কিচ্ছু দেয়নি। সে দীর্ঘশ্বাস নিয়ে ফেসবুকে ঢুকলো। নিউজ ফিডে প্রথমে এলো রিহানের আইডি থেকে কিছুক্ষণ আগে পোস্ট করা অনেকগুলো ছবি। সে একটা একটা করে রিহানের হাসি মুখের ছবি দেখতে লাগলো। ছবিগুলো আজকে তার জন্মদিনে সেলিব্রেট করা। কেউ কেউ রিয়ানকে কেক খাইয়ে দিচ্ছে, আবার কেউ রিয়ানের অন্যদের কেক খাইয়ে দিচ্ছে। এরকম অনেকগুলো ছবি এবং ভিউ। এসব দেখে তার মনটা আরো খারাপ হয়ে গেল। চোখের কোণায় জমা হলো অশ্রুকণা। অশ্রুতে টইটুম্বুর হয়েছে তার নেত্রদ্বয়। আজকাল কি সে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে? বেশি কষ্ট পাচ্ছে সবকিছুতে? বুকটা কেমন জানি ভারী ভারী লাগছে। দম বন্ধ করার অনুভূতি হচ্ছে তার। ডান চোখে ব্যথাটাও টনটন করছে। আহনাব সবকিছুই পাশের টেবিলে বসে দেখছিল। মেয়েটা এভাবে কাঁদছে কেন? সে নিঃশব্দে অর্ষার পাশের চেয়ারে বসলো। কাঁপা কাঁপা হাত অর্ষার চোখের দিকে এগিয়ে নিয়েও আবার ফিরে আনছিল। অবশেষে সে হাত গুটিয়ে নিয়ে মসৃয়মান স্বরে বলল, আই এম সরি। অর্ষা এতস্ত দৃষ্টিতে তাকালো পাশে। কিছুটা অবাক হয়েছে সে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এখানে? আহনাব একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, চোখ মুছে নিন। অর্ষা টিস্যুটা নিল না। সে তখনও তাকিয়ে ছিল আহনাবের দিকে। আহনাবের দৃষ্টি ছিল সামনের ফাঁকা স্থান। যখন দেখলো সে অর্ষা টিস্যু নিচ্ছে না, তখন সে পাশে ফিরে অর্ষার মুখের দিকে তাকালো। চোখ দুটি নজরে আসতেই ফের সেই অনুশোচনা দগ্ধ হতে লাগলো। দৃষ্টি নত করে ফেললো। নরম স্বরে বলল, আমি খুবই দুঃখিত অর্ষা। আমি ভাবতেও পারিনি যে এমন কিছু হবে বা হতে পারে। আমি আপনাকে দেখিনি তখন। অর্ষা একটা দীর্ঘশ্বাস নিল। তামিমের হঠাৎ কল করে ডিনারে অফার করা, আবার অর্ষা এরকম অবস্থাতে আসার জন্য জোর করার পিছনে কারণটি এখন তার কাছে একদম পরিষ্কার। সে আহনাবের হাত থেকে টিস্যু নিয়ে চোখ মুছে বলল, আমি জানি। আহনাব আবার তাকালো অর্ষার দিকে। অর্ষা বলল, আমি জানি আপনি ইচ্ছে করে এটা করেননি, করার কথাও নয়। কেননা আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। আপনি রাগের বশে ছিলেন বলে আমাদের উপস্থিতি খেয়াল করেননি। ওই ঘটনার পর থেকে আপনার মা এবং তামিম ভাইয়া যে কতবার সরি বলেছে তার কোনো হিসেব নেই। এতবার সরি শুনে আমার নিজেই উল্টো অনুতপ্ত বোধ হচ্ছে। কারণ দোষ না করেও আমার চেয়ে বয়সে বড় কেউ এতবার সরি বলতে আমার নিজেকেই ছোট মনে হয়, খারাপ লাগে। সেখানে আপনার মা তো আমার মার মতোই। আমি তার জায়গায় নিজের মাকে ইমাজিন করেছিলাম, এজন্য খারাপ লাগাটা আরো বেশি কাজ করছে। অন্যদিকে তামিম ভাইয়াও আমার বড়। আমার নিজের কোনো ভাই নেই, 3 বোন আমরা। তাই তামিম ভাইয়া খুব সহজে আমার এবং অর্থির কাছে ভাইয়ার জায়গা দখল করে নিয়েছে। আপনি হয়তো জানেন না যে ইতিমধ্যেই অত্রি তামিম ভাইয়ার জন্য কতটা পাগল হয়ে গেছে। অত্রি সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ে। নয়তো আজ সাথে আসলে দেখতে পারতেন ওর পাগলামি। শেষে কথাগুলো বলে একটু হাসল অর্ষা। আসলে সে পরিস্থিতি এবং আহনাব দুটি স্বাভাবিক করতে চাইছে। আহনাব ক্ষীণ স্বরে বলল, সত্যি কি আমার প্রতি আপনার কোনো রাগ নেই? অর্ষা দুদিকে মাথা নাড়ালো, ফের টিস্যু নিয়ে চোখের পানি
মুছে মৃদু হেসে বলল, না, দয়া করে আন্টি এবং তামিম ভাইয়ার মতো আপনি বারবার সরি কিংবা এই প্রসঙ্গ টেনে এনে আমাকে পুনরায় অস্বস্তিতে ফেলবেন না। কিন্তু আমি কি করে বুঝবো যে আপনি আমার উপর রেগে নেই? আমার ব্যবহার কিংবা কথায় কি মনে হচ্ছে যে আমি অভিনয় করছি? আহনাফ একটু বাঁকা হেসে বলল, কি জানি, মেয়েদের মনে তো অনেক কিছুই চলে। প্রত্যুত্তরে অর্ষা বিদ্রূপ সহিত বলল, কেন, ছেলেদের মনে কি অনেক কিছু চলে না? এনিওয়ে, আমি আপনাকে আপনার পছন্দের কিছু গিফট করতে চাই। যদি আপনি সেটা গ্রহণ করেন তাহলে আমি বুঝে নেব যে আপনি আমার উপর রেগে নেই এবং আমাকে ক্ষমা করে দিয়েছেন। এখানে গিফটের কথা আসছে কোত্থেকে? আসছে আমার কারো উপর রেগে থাকলে কিংবা তাদের অপছন্দ করলে তাদের দেওয়া কোনো কিছু গ্রহণ করি না। আসলেই আমি এরকম, তাই বললাম আমার গিফট লাগবে না। আমি সত্যি আপনার উপরে রেগে নেই। ওকে ফাইন, তাহলে তো আমার দেওয়া গিফট নিয়েও আপনার অসুবিধা নেই। আপনার সাথে তো আমার গিফট আদান প্রদান করার মতো সম্পর্ক নেই। সম্পর্কের নামকরণের জন্য তো আমি গিফট দেব না। আমি দেব জাস্ট শিওর হওয়ার জন্য। বলুন আপনাদের পছন্দের কি দেওয়া যায়? অর্ষা ক্ষীণশ্বাস দিয়ে বলল, সেটা পরে দেখা যাবে। পরে কখন? সময় তো চলে যাচ্ছে না। আপনি তামিম ভাইয়ার ফ্রেন্ড, তাই ইচ্ছে হোক বা অনিচ্ছা আমাদের আবার যোগাযোগ হবে। তখন না হয় বলবো। শিওর? হ্যাঁ, কথা দিচ্ছেন? অর্ষা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দিচ্ছি। থ্যাংক ইউ। অর্ষা মৃদু হাসল। আহনাফ অনেকক্ষণ পর বলল, বেশি ব্যথা করছে? অর্ষা বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আহনাফ অর্ষার চোখে কিনারে কালশিটের দাগের দিকে তাকিয়ে বলল, চোখে কথা বলছি, একটু ব্যথা তো করবেই কিছুদিন। চোখেও লেগেছে? না, আমার আপনাকে দেখলেই কষ্ট হচ্ছে। নিজেকে নিজেই যেন ক্ষমা করতে পারছি না। এমন হলে তো আপনার সামনে আর আসা যাবে না। ছেলে মানুষ এত নরম মনে হয় নাকি? আহনাফ হাসল। অর্ষা ভুরুকুটি করে বলল, হাসেন কেন? না, এমনিতেই। অর্ষা আর কিছু বলল না। তামিম কল দিল এর কিছুক্ষণ পরে। খাবার সার্ভ করা হয়েছে, এজন্য চলে আসতে বলল। কল কেটে আহনাফ অর্ষাকে নিয়ে তামিম এবং ঐশীর কাছে গেল। সকাল থেকে বাড়ির সবাই সব কাজ গুছিয়ে রেডি হয়ে নিচ্ছে। সবার আগে রেডি হয়ে বসে আছে অর্তি। বাকিদের সে তাড়া দিচ্ছে। সবাই মিলে আজ তামিমদের বাসায় যাবে। তামিমের বাবা অনুরোধে এঙ্গেজমেন্ট আয়োজন ওদের বাসাতেই হবে। এই কয়েকদিন ঐশীর বাবা ওসমান আলম ছেলে এবং তার পরিবার সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে সকল তথ্য নিয়েছে। ছেলে বা পরিবার সম্পর্কে সকল তথ্যই ইতিবাচক ছিল, তাই তারাও আর কোনো আপত্তি করেনি। এখন ভালোই ভালোই মেয়েটার বিয়ে হলেই তিনি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন। ঐশীর বিয়ের পর অর্ষার বিয়েটাও তিনি এবারও দ্রুত দিয়ে দেবেন বলে ঠিক করেছেন। ঐশীর মতো পড়াশোনার পাঠ চুকানো পর্যন্ত অপেক্ষা করবে না। ওসমান আলম তৈরি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন। অর্তি ব্যস্ত হয়ে ঐশীর রুমে গিয়ে বের হলে বাবাকে ডাকতে ডাকতে, ও বাবা, বাবা, বাবা গো। ও ওসমান আলম হেসে উঠলেন। মেয়ের মতোই উতলা হয়ে বললেন, কি বাবা, অর্ষা আপুকে ফোন দাও না? বাসায় আসতে বলো জলদি। বাসায় আসতে বলবো মানে? অর্ষা কোথায় গেছে? আমেনা বেগম ড্রয়িং রুমে আসতে আসতে বললেন, একটু কলেজে গেছে। কি নাকি প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট আজ, তাই ও আসবে কখন? আমরা যাব কখন? চলে আসবে। তুমি তাও ফোন দিয়ে দেখো। তোমার এই অবস্থা হয়েছে, তুমি আমাকে একবারও জানাবে না? রাগ দেখিয়ে জানতে চাইল রিহান। অর্ষা কয়েক সেকেন্ড নীরব থেকে রিহানকে বোঝানোর চেষ্টা করলো 5 দিন পর আজ সকালে নিজেদের ফোন করে দেখা করতে বলেছে। বর্ষা বলেছে যে আজ ঐশীর এঙ্গেজমেন্ট, সে হয়তো দেখা করতে পারবে না, কিন্তু রিহান বেশ জোর করেছে দেখা করার জন্য। এজন্য সে কত সকালে এসেছে দেখা করতে। রিহানও পরিস্থিতি বুঝে রাজি হয়ে গেল। চুপ করে আছো কেন? রিহান প্রশ্নে অর্ষা অন্যদিকে তাকিয়ে বলল, তোমার কি আমার খবর রাখার মতো সময় আছে রিহান? সময় নেই মানে? মানে আমি জানতে চাচ্ছি আমার প্রায়োরিটি কি আদৌ আছে তোমার কাছে? অবশ্যই তোমার প্রায়োরিটি আছে আমার কাছে। আমি তোমাকে ভালোবাসি।
আমি কাজের জন্য বিজি থাকি, এজন্য হয়তো তোমাকে ঠিকঠাক সময় দিতে পারি না। এটা আমি স্বীকার করছি। কিন্তু ভালো তো বাসি। তাই আমি কেন ফিল করতে পারি না তাহলে? আমার কেন মনে হয় তুমি আমাকে অপশন হিসেবে তোমার জীবনে রেখে দিয়েছ? রিহান অর্ষার মুখের দিকে নিষ্পলক কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস নিল। অর্ষার হাত ধরে বলল, আমি সরি সেই দিন ঘটনাটির জন্য। আসলে কাজে এত প্রেশার এখন। আর জানানো তো আমাদের লাইফ সম্পর্কে। সবেমাত্র আমার ক্যারিয়ার একটু একটু করে তৈরি হচ্ছে। এখন যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলে তাহলে এটা নিয়ে নানান রকমের ঘটনা তৈরি হবে। তুমি আমায় ভালোবাসো। আর নিজের ভালোবাসাকে সবার সামনে স্বীকার করতে এত কিসের ভয় তোমার? ভয় না, বোঝার চেষ্টা করো। হ্যাঁ বুঝি, সবই বুঝি আমি। তুমি এখন সেলিব্রিটি। অনেক কিছু তোমার মেনটেন করে চলতে হয়, সতর্ক থাকতে হয়। তাই বলে এতটাই যে তোমার গার্লফ্রেন্ড এসে তোমাকে সারপ্রাইজ দিতে পারবে না? আসলে সরি বলা দরকার আমার। আমি সবসময় অবুঝের মতো আচরণ করি। রিহান এবার জড়িয়ে ধরল অর্ষাকে। বলল, প্লিজ আর রাগ করে থেকো না। তুমি এভাবে গাল ফুলে থাকলে কি আমার ভালো লাগবে বলো? আমি রাগ করে নাই। রিহান অর্ষার গাল টেনে দিয়ে বলল, লক্ষ্মী বাচ্চা। কিন্তু এত করে বলার পর তুমি নিজের খেয়াল রাখো না কেন? কিভাবে চলাফেরা করো যে পড়ে যাও? এখন যদি চোখের কোনো ক্ষতি হতো কি ব্যাপার? এখনো তোমার রাগ কমেনি? অর্ষা চুপ করে আছে। রিহান বলল, ব্যথা করছে না? আসো একটা চুমু দিয়ে দিই। বলে রিহান অর্ষা চোখের কাছে ঠোঁট এগিয়ে নিচ্ছিল। অর্ষা বাধা দিল রিহানকে। কেমন যেন বিরক্ত লাগছে তার। মনে হচ্ছে রিহানের ভালোবাসা সবটাই নাটক। কেন এমন মনে হচ্ছে সে জানে না। তবে রিহান নিজেই যেন দুজনের মধ্যে হাওয়ার দূরত্বটা প্রশ্রয় দিয়েছে। সে কারণেই অর্ষা বিরক্ত বোধ করছে। অর্ষা সরে গিয়ে বলল, এত আহ্লাদ দেখাতে হবে না। উল্টো ব্যথা আরো বেশি পাবো। আমার এখন যেতে। অর্ষার কথা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে উঠল। বাবা কল করেছে। সে ফোন রিসিভ করে বলল, এই তো আছি আমি। কথা শেষে রিহানকে বলল, যেতে হবে। ঠিক আছে, চলো পৌঁছে দিচ্ছি। অর্ষা মাথা নাড়ালো। রিহান প্রাইভেট কার কিনেছে গত মাসে। আগে বাইকে করে অর্ষাকে নিয়ে ঘুরতো। এখন দেখা করতে আসলে কার নিয়ে আসে, হয়তো সেফটির জন্য। ড্রাইভ করতে করতে রিহান বলল, কাল আমার একটা গানের শো আছে। ভাবছি তোমাকে নিয়ে যাব, কিন্তু এখন তোমার চোখে যে অবস্থা, মানুষ কি না ভাববে। এখন আমাকে দেখতে খুব বাজে লাগছে। আমি জানি। আমি যাব না, টেনশন করো না। আমি আসলে ওভাবে বলতে চাইনি অর্ষা। একটা গান শোনাও তো। অনেকদিন হলো তোমার গান শুনি না। এই প্রসঙ্গ অর্ষা আর কোনো কথা বলতে চাচ্ছে না। যদিও রিহানের কথা সে যথেষ্ট কষ্ট পেয়েছে, তবু সে নিজেকে স্বাভাবিক রাখলো। কথা বাড়াতে চাইল না। প্রসঙ্গ বদলানোর জন্য রিহানকে গান গাইতে বলল। রিহানও আর কথা বাড়ায়নি। অর্ষার পছন্দের একটা গান শুনিয়েছে। বাড়ির একটু দূরেই অর্ষাকে নামিয়ে দিল সে। অর্ষা গাড়ি থেকে নেমে বলল, তোমার জন্য মাঝে মাঝে আমার খুব মায়া হয়। এত সুন্দর তুমি। কেন যে আমার মতো একটা মেয়েকে ভালোবাসতে গেলে? কথাগুলো বলেই নিজেই হাসল অর্ষা। বিষাদের হাসি। রিহান তৎক্ষণাৎ কিছু বলতে পারল না, শুধু চুপচাপ অর্ষা চলে যাওয়া দেখছিল। তামিনের বাড়িতে পৌঁছে দেখলো মোটামুটি ভালোই আয়োজন করেছে তারা। বাড়ির ভেতরটা লাইটিং, ফুল আর বেলুন দিয়ে সাজিয়েছে। তামিমের অনেক ফ্রেন্ড এসেছে আজ। শুধু পরিবার বলতে আহনাফের বাবা মা এসেছে। আর ছিল তামিম ও অর্ষার বাড়ির লোকজন। ড্রয়িং রুমে বসার পর আহনাফের সাথে একবার চোখাচোখি হলো অর্ষার। কেমন যেন গাম্ভীর্যপূর্ণ লাগছে আজ আহনাফকে। তবে একদমই চুপচাপ। এই লোক যে সেদিন তার সাথে এত কথা বলেছে, এটা এখন নিজের কাছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হঠাৎ করেই রিহানের কথা মনে করে সে উদাস হয়ে গেল। ভিতরে ভিতরে ছটফট করতে লাগলো। অস্থির লাগছিল ভীষণ। দিন দিন তার মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করতে লাগলো সে আপাতত এসব চিন্তা মাথা থেকে বের করার জন্য। সবাই হয়েছে হাসি আনন্দে কিছুটা সম্ভবও হলো। সবাই যখন ব্যস্ত ছিল তখন আহনাফের মুখোমুখি হলো সে। আহনাফের মুখের কোনো হাসি নেই।
তবে অর্ষাকে সে এমন একটা কথা বলবে যে তার মুখে বিস্ময় হাওয়া উপক্রম। বেশি সময় নেয়নি আহনাব, গম্ভীর হয়ে বলেছে, আপনার চোখের পাশে হওয়া ওই কালশিটের দাগটার জন্য বোধহয় আপনার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছে। সুন্দর লাগছে আপনাকে। নির্বাক ভঙ্গিতে অবাক হয়ে সে আহনাফের চলে যাওয়া দেখল। মনে পড়ে গেল রিহানের বলা কথাটিও। রিহান, যাকে সে ভালোবাসে, যার সাথে তার প্রণয়ের সম্পর্ক, সেই মানুষটা তাকে বলেছে তার এই অবস্থা জন্য সতে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। মানুষ নানা ধরনের কথা বলবে, যার উত্তর এক কথায় দাঁড়ায় অর্ষাকে কুৎসিত, অসুন্দর, বিশ্রী লাগছে। রিহানের ইমেজের ব্যাপার, যদিও সে অর্ষাকে গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিবে না, বড়জোর বলে ফ্রেন্ড। এতে তো রিহানের কত ভাবনা, কত আপত্তি। আর এই আহনাফ নামক লোকটা কি বলে গেল? কালশিটের দাগটাই তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মানুষে মানুষও তাদের চিন্তা ভাবনার এতটা বৈচিত্র্যময় কেন?